যাই হোক, তাহলে দেখো এইখানে এটা পাতালাম আর যেটা অ্যান্সার সেটা পাতিয়েছি, দিয়ে এটা কি করলাম, বোথ সাইড স্কোয়ার করে দিলাম। ভেরি গুড। এবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি বলো? ওমা, একটু আগেই তো করলে। এবার দেখো এটা কি করতে পারি আমরা, এ মাইনাস টু এ বি টু বি মানে বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস, না প্লাস হবে, এটা প্লাস, তাই তো? প্লাস হবে, মাইনাস আছে যেহেতু, প্লাস 4ab, তাই তো? 4ab কেন হলো বলো তো? কারণ এখানে 2 আছে তাই। ঠিক আছে, এইবার যখন ক্যালকুলেশন করবে তাহলে এইটা মানে দেওয়া আছে কি 8, তাহলে 8-এর স্কোয়ার প্লাস এইখানে দেখো 4ab, এবির ভ্যালু কত দিয়েছে? এবার 4ab কে আমরা কি লিখতে পারি? 4ab কে কি লিখতে পারি? 4 × 9। আচ্ছা, এটা কি 4ab না 4ab? ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। তো এটাকে 4ab কে আমরা দেখো 4ab কে এরকম লিখতে পারি 2ab। ঠিক আছে, 9 × 2 = 18। 4ab হবে তো নাকি? কি কি একটা কোথাও মিস্টেক হচ্ছে নাকি? না, ঠিকই তো আছে দাদা, AB হয় আর এখানে একটা 2 এক্সট্রা আছে। এবির মান তো 9 না, 2ab এর মান 9 না? হ্যাঁ, ওখানে 12 এর মানটাই বলবে। 2ab এর মান যদি এখানে, তাহলে 4ab কি করে হচ্ছে? দাদা ওটা 8ab হবে, 8। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্লাস সূত্র কি, সূত্রটা বললেই তো হয়ে যাচ্ছে। a - b হোল স্কয়ার প্লাস 4ab। এবার আরেকটা 2 এক্সট্রা আছে বলে ওই 8ab। এবার এইখানে একটা 2ab, এখানে b মানে তো 2b, হ্যাঁ 4ab। আচ্ছা, ওখানে লেখা হয়নি আমার, এখানে a মানে তো a আছে, এখানে 2 আছে না, তার জন্য 2 এক্সট্রা আসবে। ঠিক আছে, 2ab, এবার হয়ে যাবে। এটা সমান সমান এটা আছে, মনে রাখো। তাহলে 4ab, ab মানে এখানে b মানে তো 2b, ঠিক আছে, b মানে 2b, ওই জন্য হচ্ছে না। তাহলে এখানে 8-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 8-এর স্কোয়ার হয়ে যাবে প্লাস 4 ইন্টু এখানে 2ab মানে 9। তাহলে এখানে আছে কি 64 প্লাস 4 × 9 = 36 ইকুয়াল টু আছে 100। এবার দেখো এইটা সমান সমান স্কোয়ার, তাহলে a প্লাস 2b এর হোল স্কোয়ার সমান সমান যদি 100 হয়, তাহলে a প্লাস শুধু 2b সমান সমান ওপাশে গেলে কী হয়, এপাশে স্কোয়ার মানে ওপাশে গেলে রুট, তাহলে হয়ে যাবে 10। এই আর কিছু না, তোমার সূত্রটা জানতে হবে, a - b এর হোল স্কোয়ার সূত্র, a + b এর হোল স্কোয়ার সূত্র জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, একটি ব্যাগে যথাক্রমে 3:4:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা কয়েন রয়েছে। যদি ব্যাগে থাকা টাকার মোট মূল্য এত টাকা, ব্যাগে 50 পয়সার কয়েনের সংখ্যা কত? কিছুই না, তাহলে 840 রয়েছে এখানে। অনুপাত থেকে আগে কি করবে, সংখ্যার অনুপাতে টাকা। আচ্ছা, 3টে 1 টাকা আছে মানে 3 টাকাই থাকবে। আর 4টে 50 পয়সা মানে ক টাকা থাকে? 2 টাকা, কারণ দুটো 50 নিলে 1 টাকা। আর এখানে বলছে 8টা 25 পয়সা, তার মানে ক টাকা আছে? 2 টাকা আছে, কারণ আমরা জানি 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাই টোটাল টাকার পরিমাণ দেখতে পাচ্ছি এখানে 2 এর 2 4 আর 3 7। তো আমরা বলছি 7, অঙ্কে সেটা বলছে কত গুণ হবে, দেখো অঙ্কে বলছে সেটা 800, অনুপাতের হিসাবে 7, আর অ্যাকচুয়ালটা 840। তাহলে আনুপাতিক হারের থেকে, আনুপাতিক টোটাল থেকে অ্যাকচুয়াল টোটাল কত বেশি? 7 × 12 = 84, মানে 120 গুণ বেশি। ব্যাস, তাহলে এখানে জাস্ট বলছে 50 পয়সার সংখ্যা, তাহলে 50 পয়সা এইটা। তাহলে এখানে হচ্ছে 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে 240 টাকা আছে, যেখানে প্রত্যেকটাই কি 50 পয়সা। এবার আমরা জানি 1 টাকায় দুটো 50 পয়সা, তাহলে 240 টাকায় ক টাকা 50 পয়সা থাকবে? তুমি বলবে 480টা। অপশন নাম্বার বি, সিম্পল এইটুকু, আর কিচ্ছু না। কনসেপ্ট ক্লিয়ার, অ্যান্সার ক্লিয়ার। প্রতিটি 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত হবে? তাহলে এখন দেখো, তাহলে 2, 3 ও 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত হবে? তাহলে 2, 3 আর 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কি বলতে চাইছে এটা? 2 অঙ্কের সংখ্যার যোগফল, লসাগু করে করতে হবে না, দুটো সংখ্যা থাকবে 100 পর্যন্ত যাবে, দাঁড়াও দুটো সংখ্যা থাকবে। বলছে প্রতিটি 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য, আচ্ছা 2, 4 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যার যোগফল।
তাহলে দেখো প্রথম লসগু বের করো, 2, 3 আর 4 এর লসগু কত হবে? 12। 12 তাহলে গ্যাপ কত করে হবে? 12 করে হবে, তাই তো? তাহলে 2 অঙ্ক মানে কত পর্যন্ত? 99 পর্যন্ত। আচ্ছা 99 পর্যন্ত, ঘরের নামটা বলে দিলাম। হ্যাঁ 12 ঘরের নামটা পড়লে তো হয়ে যাবে, তো যোগ করতে হবে তখন তাহলে তোমাকে সময় বেশি, হ্যাঁ সময় বেশি লাগবে না? আচ্ছা। তাহলে তোমার এখানে ইজি করে দিচ্ছি, দেখো না, 12 থেকে 99 পর্যন্ত 12 কবার যাবে? 96 8 বারং 96। তাহলে এরকম সংখ্যা কটা আছে? 8টা। এরকম সংখ্যা আছে 8টা, যেগুলো এইগুলো দ্বারা ভাগ যাবে প্রত্যেক একসঙ্গে, ঠিক আছে? তাহলে 8টা যদি থাকে তাহলে প্রথম সংখ্যা কি? এটা। আর লাস্ট সংখ্যা কত? 8 বারং 96, 96। আমরা জানি প্রথম সংখ্যা যেহেতু গ্যাপ সমান, প্রত্যেক তো 12, 24, 36 এরকম করে যাচ্ছি, তাহলে দেখো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে কি পায়? গড় পায়, ঠিক আছে? আর তার সঙ্গে যদি আমি 8 গুণ করি, 8 কেন গুণ করলাম? কারণ এরকম সংখ্যা কটা আছে? 8টা আছে, তার জন্য 8 গুণ করলে আমরা মোট পেয়ে যাব। তাহলে এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে 12 আর 96 কত হয় যোগ করলে? 108। 108। তাহলে 108 গুণ 4 যদি করি আসছে কত? 432। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো নি? তোমার যোগ করতে করতে টাইম লেগে যাবে, বুঝতে পেরেছো? সঠিক হলো দাদা। হ্যাঁ, এবার তুমি যোগ করতে যাও, করতে পারো 12, তারপরে সংখ্যাটা যাবে 24, 12 3 ডবল 36, তারপরে 48, তারপরে 60, তারপরে 72, তারপরে 84, তারপরে 96। এবার তুমি যোগ করে দেখো 432 আসছে। এবার তোমার যদি সঠিক জানা থাকে তুমি ইজিলি পারবে। 12 করে যদি গ্যাপ থাকে, তুমি জানো যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু যতগুলো সংখ্যা আছে 8টা, তাহলে গুণ 8 করে তাহলে এখানে তুমি ইজিলি করতে পারবে। তাহলে 12 আর 96 কত হচ্ছে? 108 গুণ 8টা সংখ্যা ডিভাইডেড বাই 2 করলেই চলে আসবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুমি যোগ করতে গেলে অনেক টাইম নষ্ট হবে, আর কিছুই না। একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং 20 মিটার হয়, যদি তাদের উচ্চতা 8 মিটার হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যা সূত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দিয়েছে, কি হবে? হাফ ইন্টু বলো, হাফ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ না, ওই সমান্তরাল বাহু দুটির যোগফল, দৈর্ঘ্য প্লাস প্রস্থ না, সমান্তরাল বাহু দুটির সমষ্টি, মানে 10 আর 20 যোগ করলে কত? 30। তাহলে হাফ ইন্টু 30, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 8। তাহলে এখানে কত হবে? 4 2 8। তাহলে অ্যান্সার হবে, আমি এই জন্য বলি পরিমিতির অঙ্ক সব থেকে ইজি, 3 4 12, সূত্র অ্যাপ্লাই করে আনসার বেরিয়ে আসে। নেক্সট, বার্ষিক 15% হারে 6 বছরে একটি রাশির উপর সরল সুদ বার্ষিক 18% হারে 9 বছরে একই রাশিতে সংগৃহীত সরল সুদের চেয়ে এত টাকা কম, মানে পার্থক্য দিয়েছে, এত টাকা কম মানে এত টাকা পার্থক্য। দেখো 1 বছরে 15%, 6 বছরে কত পার্সেন্ট হবে? 90%। তাহলে 90% হবে, ভেরি গুড। 1 বছরে 18%, 9 বছরে কত হবে? 144। 162, 44 কেন? 162%। তাহলে এই পার্সেন্টেজের গ্যাপ কত? 72%। তার মানে কত পার্সেন্ট কম পাচ্ছে? 72% কম পাচ্ছে। তাহলে 72% কম মানেই কত টাকা টাকা হিসাবে? তো 72% মানেই 144 প্লাস 0। তাহলে রাশির পরিমাণ কত পার্সেন্ট হয়? কত হয়? 100% হয়। সিম্পল বিষয়, আসল বা রাশির পরিমাণ 100%। তাহলে 72 2 144 আর 0, তাহলে এখানে আসছে 20 আর 2 0 মানে 2000 টাকা। অপশন নাম্বার সি, একদম সিম্পল, কোনো জটিল কিছু নেই। নেক্সট, তারপরে দেখে নেবো, একটি প্রকল্পে প্রতি বছর 6% হারে চক্রবৃদ্ধি বলে দিয়েছে সুদ প্রদান করা হয়। একজন ব্যক্তি 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ পেল 618 টাকা, বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? তাহলে সিম্পল আমরা টেবিল ফরম্যাটে করতে পারি। হিসাবের সুবিধার্থে দেখতে পাচ্ছি কত ঘরের আছে এখানে? 4 ঘরের আছে। কি কত ঘর দেখতে পাচ্ছি বলো? 4 ঘরের সংখ্যা। তাহলে আমরা ধরে নেবো কি 100 না ধরে কত ধরবো?
1000 ধরে নেবো, 1000 ধরে নেবো, 4 ঘরে যদি 1000, তাহলে 1000 টাকা যদি আমার আসল ধরে নিলাম, 1000 টাকা আসল, তাহলে 1000 টাকা যদি আসলে দেখো 6% মানে 100তে 6, তাহলে 1000 কত হবে 60 টাকা, তাই তো? যদি আসল আমার 6% হতো তাহলে প্রত্যেক বছরে সরল সুদ কত করে পেতাম? 60 টাকা করে, কারণ সরল সুদ প্রত্যেক বছরে সেম হয়। এবার প্রথম বছরে সুদের সুদ 0, তার বছরে আবার তার পরের বছর আবার সুদেরও সুদ দিতে হবে, 60-এর আবার 6% সুদ দিতে হবে, তাহলে 60-এর আবার 6% মানে কত? 3.6 আসছে। কত আসছে? 3.6। কারণ 60-এর 6% যদি করো, 0 গায়েব 6 6 36 মানে 3.6 টাকা। তাহলে টোটাল সুদ কত এলো? চক্রবৃদ্ধি সুদ কিন্তু 123 টাকা দেখো, 6 পয়সা। তাহলে 1000 টাকা যদি আমার হতো, সেখানে আমি সুদ পেতাম 123.60 টাকা। বোঝা গেল? তাহলে 123.6 যখন সুদ, আসল আমার কত তখন? যেহেতু আমার আসল চেয়েছে, বিনিয়োগকৃত অর্থ কত ধরেছিলাম বলো? 1000। তাহলে 618 টাকা যখন আমার সুদ হলো, চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমার বিনিয়োগকৃত অর্থ কত করলেই চলে আসবে। পয়েন্ট তুলে দিয়ে নিচে উপরে একটা কী করে দিলাম? 10 দিয়ে দিলাম। দেখো এবার কাটাকুটি যাচ্ছে, কয় দিয়ে যাচ্ছে দেখো তো? 2 দিয়ে যাচ্ছে। এটা ডবল না, এটা 618 ডবল, এটা 2 দিয়ে, 2 দিয়ে এটাকে যদি যায়, আবার এটাকে দিলে 5, তাহলে কত এলো? 5000 এলো। কত সোজা, কতটুক সময় লাগবে করতে যদি প্র্যাকটিস করো? অপশন ডি অ্যান্সার। শিখতে হবে, হ্যাঁ 106 ওটা করলেও তো হবে, একটু গুণটা একটু বড় হয়ে যাবে, 50 স্কোয়ার আর 53 স্কোয়ার। হ্যাঁ, তাহলে গুণটা অনেক বড় হয়ে যাবে, ওটা হবে অবশ্যই। তুমি যদি ওই যেটা করো সাকসেস মেথডের থেকে সবচেয়ে টেবিল ফরম্যাট বেস্ট, এই যেটা করলাম এটাকে বলে টেবিল ফরম্যাট, ঠিক আছে? এটা করার চেষ্টা করো, অলওয়েজ তাড়াতাড়ি হবে। কারণ এটা যদি করো তুমি 6% মানে কত হচ্ছে? 50 আর 53, তাহলে এদের স্কোয়ার বের করা খুব সোজা, যেহেতু 50 স্কোয়ার মানে কত? 5 5 25, আর এটারও সোজা, 3 3 9 0 9, আর 5 5 25 আর 3 আগে শেখালাম, 5 5 25 আর 3 কত? 28, তাহলে 2809। গ্যাপ 309 হচ্ছে, তাহলে গ্যাপ হচ্ছে কত? 309, আর এই 309 মানে এখানে বলে দিচ্ছে কত? 618। কত গুণ বেশি দেখলেই বোঝা যাচ্ছে? 2 গুণ বেশি। তাহলে এরও 2 গুণ করলে চলে আসবে, আসলে 2 গুণ করে দাও। এটা হলো সাকসেস মেথড, ঠিক আছে? 5000 এখানে পাশের ঘরে আছে, ইজিলি বের করতে পারবে। পাশের ঘরের যে কোনো সংখ্যার বর্গ বের করা সোজা, মনে আছে তো নাকি? এটার স্কোয়ার করলে কত হবে? 49 আর 32। একদম সোজা। দেখো 7 7 49 মানে এখানে যারা নিউ গ্রুপে আছে তারা পারবে, তাদের শিখিয়েছিলাম। 7 7 49, আর এদিকে দেখো 5 5 25, তার সঙ্গে 7টা যোগ, কত কত 7টা হলো, কত হলো তাহলে? 32। আর একটা শিখিয়ে দিই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করো মোহিত বলবে না, 59 স্কোয়ার রয়েছে, তাহলে কি 9 9 81, আর এখানে সেই 5 5 25 আর 9 কত হবে? 34, মানে 3481। বুঝতে পারো সবাই? এবার যদি বলে 52, এটা পাশের ঘরের ক্ষেত্রে 52 স্কোয়ার মানে কত হবে? সিম্পল, 2 2 4, দুটো সংখ্যা নিতে হবে, কিন্তু 0 4 নিতে হবে, 0 4, আর 5 5 25, আর এই 2 27। আশা করি পাশের ঘরের ক্লিয়ার হয়ে গেছে। আর শেষে 5 তো শিখিয়েছিলামই। 12 দাগ বলছে একটি কাজের 3/4 অংশ 12 দিনে করতে পারে, সিম্পলভাবে করবে, এবং বি অবশিষ্ট কাজ 5 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো একটা সিম্পল লজিক, তাহলে একটি কাজের 3/4 অংশ 12 দিনে, তাহলে এ 3/4 অংশ করছে 12 দিন, মানে 3 করছে 12 দিন, তাহলে মোট কাজটা করতে এর কদিন লাগবে? 16 দিন লাগবে। এবার দেখো আবার এখানে কি বলছে, বি অবশিষ্ট কাজ, তাহলে 1/4 3 যদি করে 3/4 করা হয়ে গেলে বাকি আছে কত? আর 1/4, তাহলে অবশিষ্ট কাজ মানে 1/4, কিন্তু এটা বুঝতে পেরেছো? আগের দিন ভগ্নাংশ বুঝিয়েছি কনসেপ্ট ক্লাসে, যারা বুঝতে পারো না কনসেপ্ট ক্লাসে যুক্ত হয়ে যাও। 1/4 অবশিষ্ট, 1/4 কাজ 5 দিনে শেষ করে, তাহলে 1 করতে 5 দিন লাগাচ্ছে বি, তাহলে 4 করতে কদিন লাগাবে? 20 দিন লাগাবে, ঠিক আছে?
বলছে এ ও বি একসাথে করলে, তাহলে দেখো আমরা বলতে পারি এখান থেকে এ একটি কাজ করতে সময় লাগায় 16 দিন, আর বি সেই কাজটি করতে সময় লাগে কদিন? 20 দিন। 20 দিন। তাহলে এখানে 16 দিনের এ লাগছে আর বি এর লাগলো কত দেখলাম? 20 দিন। এইভাবে কিন্তু এটা কিন্তু আমরা মুখে মুখে বের করে নেবে। এ 3 মানেই 12, তাহলে 4 মানে কত? 16। এই যে বের করে নিলে। আর এখানে বাকি আছে 1 এর 4, তাহলে 1 মানেই যদি 5 হয়, 4 মানে কত? 20। এ বের করে নেবে। তাহলে এদের যদি আমি এলসিএম করি কত আসবে? এলসিএম 80 80। তাহলে মোট কাজ পেয়ে গেলাম 80, 5 16 80, আর এখানে 4 20-তে 80। এটা আসলো আমার মোট কাজ 80। আর দেখতে পাচ্ছি এ করছে পার ডে 5 ইউনিট করে, বি করছে 4 ইউনিট করে। এ ও বি একসাথে, তাহলে একসাথে মানে কত করে করবে? 5 4 9 করে করবে। কতদিনে সেই কাজটি শেষ করতে পারবে? তাহলে সিম্পল। তাহলে 80 ইউনিট কাজ ওরা একত্রে 9 করে যদি করে, ভাগ করলেই চলে আসবে। 8 9 72, বাকি আছে 8/9। 8/9। অপশন নম্বর এ। নেক্সট, একজন মাঝি 2 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার চলে যায়। তাহলে দেখো 2 ঘন্টায় 6 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 3। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম 3 কিলোমিটার পার আওয়ার। এগুলো মুখোমুখি করে নেবে পরীক্ষার সময়ও। এবং 7.5 মিনিটে স্রোতের অনুকূলে 1.5 কিলোমিটার যায়। 7.5 মিনিটে যদি 1.5 কিলোমিটার যায়, সিম্পল দেখো 7.5 মিনিটে কত যাচ্ছে? 1.5 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত যাবে? তাই 60-এর কত গুণ দেখো তো? 7.5-এর 12 গুণ। কত গুণ দেখো? 5 15 4 15 60, মানে 8 গুণ, তাই না? 8 গুণ 7 8 56। এটা বোঝো তো নাকি? হুম। এটা কি বোঝো? হ্যাঁ দাদা। তাহলে 7.5 যদি 15 যায়, এবার 60 মিনিটে, তাহলে এটার কত গুণ? 8 গুণ করলে, তাহলে এরও 8 গুণ করে দাও। 8 গুণ করলে কত হবে? 8 15 120, মানে 1.12। কত হবে? 12 হবে। 12। তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টায় 12 কিলোমিটার যায়। 60 মিনিট মানে 1 ঘন্টা। এ যাচ্ছিল 1 ঘন্টায় 3 কিলোমিটার, অনুকূলে যাচ্ছে 12 কিলোমিটার। তাহলে গতিবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার হলো, আসলো কিসে? আমার প্রতিকূলে। আর অনুকূলে পেলাম কত? 12 কিলোমিটার পার 12। আওয়ার। গল্প শেষ। স্থির জলে 30 কিলোমিটার যেতে, তাহলে স্থির জলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগাবে? তার জন্য আমার কি স্থির জলের স্পিড দরকার। আর স্থির জলের স্পিডের সূত্র কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে 15 অনুকূল প্লাস প্রতিকূল করলে কত? 15/2 করবো যখনই, তখনই স্থির। তাহলে 15/2, তাহলে এখানে 15/2, নিচেই 2টা না লিখে উল্টে যায়, যেহেতু কী করতে হয় তাই ওপর লিখে দিতে হয়। তাহলে 15 কাটলে 15 2 30, আসলো কত ঘন্টা? 4 ঘন্টা। অপশন নম্বর বি। সিম্পল হয়ে একদম, মাথা ঠান্ডা করে কনসেপ্ট ক্লিয়ার রেখে অঙ্ক হবে। একটি দম্পতি এবং তাদের 4 সন্তান নিয়ে গঠিত একটি পরিবার। টোটাল কয়জন? 5 জন না 6 জন? 6 জন। 6 জন। 6 জন। দম্পতি মানে স্বামী স্ত্রী, ঠিক আছে? 7 বছর আগে পরিবারের গড় বয়স ছিল 25 বছর। দেখো তাহলে 7 বছর আগে এগো, 7 বছর এগো বা আগে, তাহলে টোটাল ওরা ছিল কয়জন? 6 জন। দম্পতি মানে 2 জন, স্বামী স্ত্রী আর 4টা সন্তান, তাহলে 6 জন হয়ে গেল। 7 বছর আগে গড় ছিল 25, তাহলে মোট কত ছিল? 25 150। 150। 2 রকমভাবে করা যায়, তা আমি দেখাচ্ছি। এবার বলছে 1 বছর আগে, 1 বছর আগে, ঠিক আছে, মানে কি 1 বছর আগে স্ত্রী ও সন্তানদের গড় বয়স ছিল 28 বছর। কত ছিল? 28 বছর। 1 বছর আগে মানে কি? এইখান থেকে 6 বছর পর, তাই তো নাকি? হুম। কারণ এখানে 7 বছর আগে বলেছে, তাহলে এইখান থেকে এখানে বলছে আর মানে 1 বছর আগে, তার মানে ওইখান থেকে এই 7 বছর আগের থেকে যদি আসি, তাহলে 6 বছর অ্যাড হয়েছে, তাই তো নাকি? তাহলে আবার হ্যাঁ, আবার বলো একটু। বুঝো না? এইটা যদি বর্তমান হয়, তাহলে এটা বর্তমান থেকে ক বছর আগে? 642 রকম। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে আগের দিন, আগের দিন বলেছে। আগের দিন থেকে কত গ্যাপ এটার? চিন্টু,
আগের দিন থেকে কত গ্যাপ? 7 বছরের। আগের দিন থেকে 7 বছরের, আজকের থেকে 7 বছর আগে বলেছে। ও আজ বর্তমান থেকে, হ্যাঁ 1 বছর sorry। আগে বলেছে, তাহলে 1 বছর আগে মানে আগের দিন থেকে, মানে আগের দিন সরি আগের দিন বলছি না, মানে 1 আগের বছর বছর। আগে থেকে। এক বছর। সেটা কত হবে? আগের বছর থেকে 6 বছরের গ্যাপ। 6। তাহলে এই 6 বছরে তাদের দেখো 1 বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 28 বছর। ভালো করে বুঝো। তাহলে ওদের মোট বছর কত ছিল 6 বছরে, মানে 1 বছর আগে কত ছিল? আরে ভাই 6 ছক 36। হিসাব করো, 6 ছক 36 বেড়েছে, 6 ছক 36 বেড়েছে, তাহলে কত ছিল? 186। 186 1 বছর আগে ছিল। কিন্তু দেখা যাচ্ছে স্ত্রী ও সন্তানদের 28 বছর ছিল, তাহলে 28 ইন্টু 5 করলে কত আসবে? 140। তাহলে এই 186-র মধ্যে থেকে 140 বাদ দিলে ওনার স্বামী পড়ে থাকবে, কত থাকছে? 36। 36 না 46? 46। এটা কি অ্যান্সার না? কিন্তু এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে কিন্তু বর্তমান, এটা কিন্তু আগের বছরেরটা পেলো, তাহলে আগের বছরে ছিল 46 আর বর্তমান মানে এবছরে +1 মানে 47। কনসেপ্ট ক্লিয়ার রাখলে অঙ্ক ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার নেই তো অঙ্ক বাস। এই জন্য বলি ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবার এই অঙ্কটা শর্টকাট করছি, দেখো আরও কনসেপ্ট ক্লিয়ার আছে বলেই কিন্তু শর্টকাট হবে। দেখো এখানে বলেছে 7 বছর আগে আর আগের বছরের গল্প বলেছে, তাহলে টোটালি কত বছর হয়ে যাচ্ছে এখানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? টোটালি ডাইরেক্টলি আমরা তখন করে দিতে পারি কি 7 বছর আগে পরিবারের গড় বয়স ছিল 25 বছর। তো 7 বছর আগে যদি গড় বয়স 25 হয়, দেখো এবার 6 বছর তো দেখো আগের দিন মানে কি 6 বছর, তাহলে 6 বছর প্রত্যেকের অ্যাড হবে, তাই 6 বছর যদি প্রত্যেকের অ্যাড হয় গড় কত হলো বুঝবে? 31। কত? 31 হবে 6 বছর অ্যাড হলে। তাহলে 31 হবে, তাহলে 31 হচ্ছে, তাই না? এইবার দেখো কিন্তু এদের বলছে কত, কত বলছে? 28। এখানে কয়জন আছে? 5 জন। তাহলে 5 জন যদি হয় 31 থেকে কত কমেছে? 3 কমেছে। 3 কমেছে। তাই 3 যদি কমে থাকে এক একজনে, তাহলে 5 জনের কত কমেছে? 15। 15। এই 15টা কেন কমেছে? কারণ নিশ্চয়ই তাহলে এই 15টা কমেছে মানে ভর্তি, মানে এই যে 15টা কমে গেল ওদের, এটা কে দান করছিল? ওদের বাবা। তার মানে কত? 31 আর 15 46 বছর ছিল, আর +1 47। যারা ডেভিয়েশন প্রসেস বোঝে তাদের জন্য এটা, এদের হচ্ছে জ্বালা। সৌরভ কিন্তু জানে যে এই সময় ক্লাস করায়। দেখো এর 15 থেকে বলছে 3/4, 4/5 আর 7/6 এর গসাগু কত? একদম সোজা, ভগ্নাংশের গসাগু চাইলে উপরেরটার গসাগু নিচেরটার লসাগু, আর এই লসাগু চাই উপরেরটার লসাগু নিচেরটার গসাগু করতে। তাহলে গসাগু যে মানে উপরেগুলোর গসাগু কত হবে? 3, 4 আর 7 এর গসাগু 1 হয়, আর নিচেরটার লসাগু 4, 5 আর 6, এদের লসাগু কত হবে? 4, 5 আর 20 আর 3 গুণ 60, 1 60 হবে। অপশন নম্বর বি। ডের 48 8 এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে কি? লাস্টেরটা। তাহলে এইটা প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয় বাই চতুর্থ, তৃতীয় বাই চতুর্থ। চতুর্থ করা যায় না, ধরে নাও এক্স। একটাকে পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে। দেখো 3 5 15, এদিকে 3 16 48, তাই না? তাহলে 5x সমান সমান কত হচ্ছে? 8 16 কত হয়? 128। 8 16 180, 128। 128। শুধু x সমান সমান 128/5। তো 5 দিয়ে ভাগ করা খুবই সোজা, ডবল করে একটার 1 দশমিক, তাই 256 আর একটার 1 দশমিক মানে এইটা 25.6, অপশন ডি। ঠিক আছে, নেক্সট। একটি সমকোণী প্রিজমের একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু 4 সেন্টিমিটার যদি পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল 8 সেন্টিমিটার হয়, তাহলে প্রিজমের আয়তন কত? প্রিজম মানে বোঝো তো,
প্রিজম মানে কি? পিরামিড না? হ্যাঁ, প্রিজম কার বলে? চোং। চোং? হাই কপাল। ঘনক বোঝো? ঘনক? হ্যাঁ, ঘনক। লুডোর ছকটা। হ্যাঁ, ওটা ওটা দিয়ে করো। এবার করো তো, টাইম দিচ্ছি, করো। পারিনি এটা, চেষ্টা করেছিলাম। মোহিত পারোনি? না দাদা, পারিনি। আচ্ছা, সমকোণী প্রিজম, প্রিজম কার বলে? প্রিজম কাকে বলে? প্রিজম, তাই বলো আগে। প্রিজম কি বোঝো? প্রিজম চ্যাপ্টার এখনো পর্যন্ত আসেনি, তাও দেখাচ্ছি কি এরকম। ঘনক না, অ্যাকচুয়ালি এই হচ্ছে প্রিজম। ঠিক আছে, এর সূত্র আছে, তোমার সূত্র দিয়ে তোমাকে করতে হবে। এখানে দেখো বলেছে এই প্রিজমের প্রতিটি বাহু ত্রিভুজের, বলছে ত্রিভুজ আছে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজ, তাহলে সমান বাহু বললাম, ওই যে সমবাহু ত্রিভুজ আঁকলাম ওই জন্য। এটা মনে করো একটা আছে, তো সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু 4, তাহলে প্রত্যেকটা বাহু ধরো কত? এই তিনটের 4 বলে দিয়েছে। ভূমি প্রতিবাহু 4। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে তাহলে? পরিসীমা কত হবে? 3 গুণ বাহু, 4 গুণ বাহু, 12 নাকি? এটা করবে 3 4 12, ঠিক আছে। হুম। আর এখানে উচ্চতা চেয়েছে, জানছে না, প্রিজমের আয়তন চেয়েছে, তাই তো। এবার দেখো একটা সূত্র বলছে উচ্চতার এখানে না বের করতে পারলে আয়তন বের করতে পারবে না তুমি, কারণ আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে তোমাকে সমস্ত কিছু বের করতে হবে। এবার দেখো তোমাকে এগুলো মুখস্থ রাখো, যে প্রিজমের বাহু আছে, তাহলে সেই প্রিজমের বাহুর থেকে তোমাকে যদি উচ্চতা বের করতে হয়, তো উচ্চতা বের করতে ক্ষেত্রে কি বলছে? পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখে নিতে পারো, যে উচ্চতা, প্রিজমের উচ্চতা বের করার ফর্মুলা কি? পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাই পরিসীমা। তাহলে 4 সেন্টিমিটার সমবাহু যদি হয়, তাহলে পরিসীমা কত হবে? তাহলে পার্শ্বীয় পৃষ্ঠীয় ক্ষেত্রফল, মানে পৃষ্ঠের ক্ষেত্রফল 120 ডিভাইডেড বাই পরিসীমা, ডিভাইডেড বাই পরিসীমা সমান সমান আসবে উচ্চতা। তাহলে উচ্চতা কত এলো? 10 এলো। যেটা বলবো লিখতে লিখতে যাবে। তাহলে উচ্চতা এলো 10। তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে, যেমন আর কিচ্ছু না। এবার তোমার এখান থেকে চেয়েছে কি? প্রিজমের আয়তন। তো প্রিজমের আয়তনের সূত্র আবার কি বলছে? প্রিজমের আয়তনের সূত্র বলছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটাও দরকার, আবার ভূমির ক্ষেত্রফল। এবার তাহলে ভূমির ক্ষেত্রফলটা বের করার সূত্র কি বলছে সেটা তোমাকে জানতে হবে। ভূমির ক্ষেত্রফল কি বলছে? হ্যালো, পারবে তো নাকি? ভূমির ক্ষেত্রফল জানি না দাদা। ভূমির ক্ষেত্রফলের কথা বলছে সমবাহু ত্রিভুজগুলির ক্ষেত্রফলের স্কোয়ার, তাই তো। তাহলে সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের স্কোয়ার যেটা। তাহলে করো, ওটা করলে কত আসছে ভূমির ক্ষেত্রফল? √3/4 দিয়ে। হ্যাঁ, √3/4 কি ইন্টু স্কোয়ার, 10 স্কোয়ার করে দাও। তাহলে কত আসছে? ওই সমবাহু ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। চলো কত হচ্ছে? তাহলে √3/4 ইন্টু 4 4 16, 4, তার মানে আসছে 4√3। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই, ঠিক আছে। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কত পেলাম? 4√3।
এবার তো পারবে ভাই। এবার প্রিজমের আয়তনের সূত্র কি বলে দিলাম? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে 10 ইন্টু 4√3। তাহলে অ্যান্সার কোনটা আসবে? অপশান ডি, 40√3। কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না? বুঝতে না পারার কিছু নেই। পরিমিতির অঙ্কে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে ভাই। তাহলে পরিমিতির অঙ্কে দেখা যাচ্ছে যে প্রতিটি বাহু সমান যখন, তার দরকার কি? পরিসীমা। কি দরকার? কি দরকার? পরিসীমা। কারণ দেখো উচ্চতা বের করতে গেলে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। সেখান থেকে আমরা উচ্চতাও বের করতে পারি, পরিসীমাও বের করতে পারি। আর প্রিজমের আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল মানে কি বললাম? ওই যে সমবাহু ত্রিভুজ ছিল তারটাই যেটা থাকে সেটারই ক্ষেত্রফল। ঠিক আছে, এটা আসলো। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে কিন্তু তুমি পাবে প্রিজমের আয়তন। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তাহলে এই সূত্র পরপর জানতে হবে, তবে গিয়েই পারবে। 20 জন পুরুষের 10 দিনে একটি কাজ শেষ করার কথা। 5 দিন কাজ করার পর তারা বুঝতে পারে যে মাত্র 1/4 কাজ শেষ হয়েছে। তাই 1/4 মানে টোটাল কাজ যদি 4 হয়, তার ভিতরে কতটুকু শেষ হয়েছে? 1। তাহলে 20 জন পুরুষের 10 দিনে একটি কাজ শেষ করার কথা। তাহলে 20 জনের কাজ করতে হবে কদিনে? 10 দিনে। ভেরি গুড। এবার সেই 20 জন কতদিন করে ফেলেছে? 5 দিন করেছে। তাহলে বাকি আর কদিন আছে 20 জনের? 5 দিন বাকি আছে আর। ঠিক আছে, এইবার 20 জন 5 দিনে কটটুক করেছে বলছে। তাহলে 20 জন 5 দিনে করেছে কটটুক? 1/4। তাহলে মোট কাজ যদি 4 হয়, তার ভিতরে করেছে 1 অংশ। সমান সমান বলছে বুঝতে পারে যে 1/4 কাজ শেষ হয়েছে। সময় মতো কাজ শেষ করতে তাদের আর কত লোক নিয়োগ করতে হবে? তাহলে সময় মতো, তাহলে 5 দিন করেছে, 10 দিনের মধ্যে করতে হবে, মানে আরও 5 দিন বাকি। সময় মতো মানে 5 দিন বাকি। কতজন টোটাল লাগবে? ধরে নাও 1 জন লাগবে। আর কাজের পরিমাণ এখনো কত পড়ে আছে? 4-এর ভিতরে 1 করেছে, পড়ে আছে কত? 3 পড়ে আছে। তাহলে এবার দেখো কাটাকুটি করলে 5 কেটে গেল। তাহলে x = 3 × 60। এই টোটাল 60 জন এখন শ্রমিক লাগছে। কিন্তু এখানে অ্যান্সার কি চেয়েছে? শেষ করতে তাদের আর কত লোক নিয়োগ করতে হবে। তাহলে 20 জন ছিল আর এখন 60 জন লাগছে, তাহলে কত নিয়োগ করতে হলো? 40। কনসেপ্ট ক্লিয়ার, অ্যান্সার ক্লিয়ার। অপশন এ, 40 জন। বুঝতে পেরেছো? অঙ্ক পাট মাথায় বসাতে হবে। এইগুলো পরীক্ষার সময় করবে না, এগুলো বোঝানোর জন্য করছি আমি। পরীক্ষার সময় শুধু জাস্ট এইটুকু করবে। ঠিক আছে, নেক্সট। বিবেক 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিল। পরে রামু এত টাকা দিয়ে যোগ দেয়। বছর শেষে মুনাফা সমানভাবে ভাগ করা হলে কত মাস পরে রামু যোগদান করে? কিছুই জানি না। প্রথমেই কি করবে? শূন্য গায়েব করে দাও, 3টে করে শূন্য। হিসাব সুবিধা হবে। আরও যদি ছোটো করতে চাও করতে পারো, যত কাটে ছোটো করতে পারো মুখে মুখে। এটা হচ্ছে কেটে গেল। আর 5কে ধরো, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটাও 5, তাহলে লিখতে পারি 5, আর এটাকে লিখতে পারি কি 12। নিচে নিচে লিখবে সমান মানে কি 1/1, মানে 1:1 অনুপাত। সেটাকে ভগ্নাংশ লিখবো 1/1, তাহলে সুবিধা হবে। কারণ দেখো এই বিনিয়োগের সঙ্গে টাইম অ্যাড করব। দেখো বিবেক কিন্তু প্রথম থেকেই আছে। বিবেক প্রথম থেকেই আসে, মানে 12 মাস খাটিয়েছে। কিন্তু মুনাফা সমানভাবে ভাগ করে কিন্তু রামু পরে এসছে। কদিন পরে আমরা যাই না, ধরে নিলাম রামু আর মাসের জন্য বা এক্স মাসের জন্য, রামু এক্স মাসের জন্য টাকা খাটিয়েছে। তাহলে কি পেলাম? দেখো বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করে আমরা পাচ্ছি লাভের অনুপাত। তাই করেছি। লাভ বলেছে সমান, মানে 1/1। 12 কেটে গেল, তাহলে x = কি পড়ে থাকবে? 5। তার মানে বিবেক 5 মাসের জন্য খাটিয়েছিল। অ্যান্সার যে কত মাস পরে। আচ্ছা 5 মাসের জন্য খাটালে তাহলে ক মাস পরে এসছে সে? 12 মাসের মধ্যে 7 মাস পরে। তবেই তো সে 5 মাসের জন্য খাটিয়েছে। ব্যাস এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। তো 1 লাইন অঙ্ক শেষ। নেক্সট। রাজু 4 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে
আচ্ছা, সে ঘন্টায় 5 ঘন্টায় 5 কিলোমিটার, কি বলছে, সে 5 ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আচ্ছা 5 ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে বাকি দূরত্ব অতিক্রম করে প্রজাত্তার রাজুর গতিবেগ কত? কিচ্ছু নেই কিন্তু, সিম্পল। কি করতে হয় এগুলো? মোট ডিস্টেন্স বাই কি করতে হয়? মোট টাইম। মোট গতিবেগ না টাইম, মোট ডিস্টেন্স বাই মোট টাইম দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? গড় গতিবেগ পাবো। দূরত্ব পুরো যাত্রার জন্য রাজুর গতিবেগ কত চেয়েছে, তাই না? গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগের ফরম্যাট কি বলছে? টোটাল ডিস্টেন্স যদি গতিবেগ চেয়েছে বাই টোটাল টাইম, ব্যাস। তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরত্ব। আচ্ছা তাহলে 20 কিলোমিটার দূরত্ব গেছে, আচ্ছা 20 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে তার? 4 কিলোমিটার যদি হয় তাহলে 4 5 20, 5 ঘন্টা লাগবে। ওকে। এবং সে 5 ঘন্টায় 5 কিলোমিটার বেগে বাকি দূরত্ব, তাহলে 5 ঘন্টায় 5 কিলোমিটার পার ঘন্টা বেগ মানে কত কিলোমিটার গেছে? 5 5 25 কিলোমিটার গেছে। তাহলে মোট ওপরে পেলাম মোট ডিস্টেন্স, নিচে পেলাম মোট সময়, যেটার গড় গতিবেগের ফরম্যাট। তাহলে 20 আর 25 যোগ করলে 45 আর নিচে 10, তাহলে সমান সমান 4.5 কিলোমিটার পার আওয়ার। অপশন নম্বর ডি। বুঝতে পেরেছো? বুঝতে হবে, আনসার করতে হবে, আর কিচ্ছু না। কিন্তু তোমাকে এটা জানতে হবে যে মোট ডিস্টেন্স বাই মোট সময় দিয়ে ভাগ করি আমরা গড় গতিবেগ পাই। একটি ইংরেজি ভিত্তিক কোম্পানির একটি সহায়তা প্রকল্পে 519 জন পুরুষ 519 জন মহিলা কর্মচারী রয়েছে, তাহলে সমান আছে। সমস্ত কর্মচারীর গড় উৎপাদনশীলতা হলো 69 কলা, মানে প্রত্যেকেই 69টি মানে কল আর কি। একজন পুরুষ কর্মচারী গড় কল দৈনিক 69টি কল, গড় কল দৈনিক 69টি। আচ্ছা, একজন মহিলা কর্মচারী দ্বারা গড়ে দৈনিক কত কল? এটা সোজা, পারবে না? এটা একই তো হিসাব, 69ই হবে। কারণ দেখো এখানে সব কিছুই সমান। এখানে 519 জন শ্রমিক, এখানে 500, দেখো তাহলে 519 জনই আছে, তা এরাও যদি 69টি কল করছে দৈনিক, ঠিক আছে। একজন পুরুষ কর্মচারী গড় কল দৈনিক 69টি কল, একজন মহিলা কর্মচারী দ্বারা গড়ে দৈনিক কত কল হবে? একই বিষয় আসবে, কারণ এখানেও তো গড় এইটাই বলেছে, সবার গড় যা, কারণ এখানে সব কিছু সমান আছে, তাহলে গড় যাই হোক না কেন কোনো অসুবিধা হবে ক্লাই? হবে কি? হবে কি? না। একই বিষয়, কারণ সব কিছু সমান, তাহলে এখানে 69 এটাও হবে। নেক্সট, বৃত্তের ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার এবং আয়তক্ষেত্রের প্রস্থ ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত, বৃত্তের পরিধি আয়তক্ষেত্রের পরিসীমার সমান হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? সিম্পল। তাহলে আমাকে এখানে বৃত্তের, দেখো সমান সমান এখানে বলেছে, তার মানে একটা ক্লু দিয়েছে। তাহলে প্রথম কাজ হবে এই যে ক্ষেত্রফল দিলেও সেখান থেকে আরও ক্লু দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত থেকেও করা যেতে পারে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, পাই আর স্কোয়ারের সমান সমান বলছে। তাহলে পাই আর স্কোয়ারকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি? পায়ের ভ্যালু কত? 22/7 আর স্কোয়ার। এটার ভ্যালু সমান সমান বলছে 24/64। আচ্ছা, এখানে 2 দিয়ে কেটে ছোট করে নিতে পারি আমরা, কাটলে 12 আর এদিকে 32, তাই তো? এখানে 11 আছে, 11 দিয়ে কাটাকুটি যায় মনে হচ্ছে, অবশ্যই যায়। 11কে 11 রইল বাকি, 11কে 11 2 22 চলে আসছে 112। 11কে 11, 12তে 1 বাকি 13, 11কে 1 2 বাকি 12 2 19, তাহলে এইটা আসছে। তাহলে আর স্কোয়ার সমান সমান 12কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 14 হয়, কি বলো? 7 14 গুণ হবে তো দাদা। আর আমি বলছি কি, তুমি হয়তো বুঝতে পারছো না, এখন পরে বুঝতে পারবে। 12কে ভাগ করো 112কে 7 দিয়ে, তার বলছি 16 হবে না? 16 হয়, 16 না? 16 ইন্টু, তো আমি 112কে কি লিখলাম? 16 ইন্টু 7, আর এইদিকে 7টাও গুণ হয়। কেন লিখলাম মহিত এবার বুঝতে পারলে? তাহলে শুধু আর সমান সমান এখানে রুট হয়ে যাবে, তো রুট
16 × 7 × 7 সুবিধা হয়ে যাবে, ওই জন্য কিন্তু লিখলাম। ঠিক আছে, এটা তুমি এই লাইনটা পরেও লিখতে পারতে, আমি ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের, কারণ পরীক্ষার সময় এইসব লাইন করবে না, তুমি দেখেই বুঝতে পারছো রুট আছে মানে রুটের বাইরে আসবে 4, এখানে 2 সাথে যায় 7 সমান 28। তাহলে আর এর ভ্যালু পেলে 28, আর সমান পেয়ে গেলাম আমরা 28। বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হলো দেখো এইটা, তাহলে দেখো এখানে 7 মানেই কত বলে দিয়েছে 28, কত গুণ বেশি? বৃত্তের ব্যাসার্ধ 7 বলেছে অনুপাত, আর এখানে বলছে 28 অ্যাকচুয়ালটা, তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? অনুপাত থেকে কত গুণ বেশি? আরে বাবা সব হবে, অনুপাত থেকে কত গুণ বেশি বলো? 4 গুণ। 4 গুণ বেশি। আবার এখানে 6 মানে তাহলে প্রস্থ কত হয়ে যাবে? 4 গুণ 4 × 24। তাহলে এটা কার প্রস্থ? আয়তক্ষেত্রের প্রস্থ, ট্রায়াঙ্গেলের প্রস্থ, এটা বেদ, ট্রায়াঙ্গেলের প্রস্থ পেয়ে গেলাম। এবার এখানে বলছে বৃত্তের পরিধি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × কি দৈর্ঘ্য প্লাস প্রস্থর ভ্যালু এখানে পেয়ে গেছো 24, এটা হচ্ছে পরিসীমা। আর এইটা সমান সমান বলছে বৃত্তের পরিধির সমান, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2 পায়ের ভ্যালু লিখে দাও, 2 পাই, আর আর মানে এইটা। এখানে যদি কাটি কত আসছে? 4 × 7 = 28, 4 আসছে, এখানে 2 2 কেটে দিলাম, তাহলে এল সমান সমান কত আসছে? এদিকে 4 × 22 = 88, আর এদিকে বিয়োগ 24, 4 × 22 176, 88, সেখান থেকে এখানে +24 ছিল, পাচ্ছে -24, তাহলে করলে কত আসছে বলো বলো? 64 আসছে। তাই 64 যদি আসে, এবার তুমি পেয়ে গেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, পেয়েছিলে প্রস্থ, চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 64 × 24 গুণ করো, 4 × 24 কত হয়? 96 এর 6, তাই তো নাকি? 426 96 তো নাকি? 96 এর 6, হাতে মার হচ্ছে 9, 6 × 24 কত হয়? 6 × 24 144, তাহলে 144 আর 9 9 × 13, তাই তো 153। অপশন নাম্বার বি। তোমাকে এখানে দেখো প্রত্যেকটা সূত্র তোমাকে লাগাতে হলো, পরিমিতির সূত্র দরকার, আর কিভাবে করতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, অঙ্ক হয়ে যাবে। আর এই টাইপগুলো কিন্তু এখন আসার সম্ভাবনা আসে, এই চ্যাপ্টার খুব সুন্দর সুন্দর অঙ্ক হয়, দেখবে একটু ক্যালকুলেশন, একটু এই টাইপগুলো কিন্তু আসছে, আর সরল অঙ্ক প্রচুর আসছে। একটি নতুন সংকর ধাতু পেতে 135 কেজি সংকর ধাতু এ থেকে কি বলছে, একটি নতুন সংকর ধাতু পেতে 135 কেজি সংকর ধাতু এ কে 72 কেজি সংকর ধাতু বি এর সাথে মিশ্রিত করা হয়। যদি সংকর ধাতু এতে 4:5 অনুপাতে দস্তা ও তামা থাকে, বি এ 7:5 অনুপাতে তামা, অস্তা কিছুই নেই কিন্তু। দেখো তাহলে 135 কেজি সংকর ধাতু তৈরিতে এ সংকর ধাতু মিশিয়েছে কতটুক? 72, তাই তো? নতুন সংকর ধাতু পেতে 135 কেজি সংকর ধাতু একে 72 কেজি সংকর ধাতু বি এর সাথে মিশ্রিত করা হয়, আর যদি সংকর ধাতু এতে 4:5 অনুপাতে দস্তা থাকে, আচ্ছা 4:5 অনুপাতে দস্তা মানে কত টুকরো আছে? 72 কেজি যদি হয়, 5 আর 9, 9 যদি হয় 72 ভিতরে কত যাবে বলো ভাই? 8 নং 72, এটা টোটাল 9, আর এখানে 72, 8 নং 72, তাহলে কয় গুণ বেশি? 8 গুণ বেশি। তার মানে এখানে 4 মানে বলবো 4 × 8 = 32, আর 5 × 8 = 40। আচ্ছা, সেখান থেকে 72 বাদ দিলে আর কত পড়ে থাকছে? আচ্ছা এখানে কি আসছে? একটি সংকর, এ বেরিয়ে গেল, তারপর বিটা বের করতে হবে না? এটা মনে হয় এ না, বুঝলে, এটা আছে বি। দাদা 72 এটা ভুল আছে, একটু ভাষাগত এ আছে, বুঝলে। একটি নতুন সংকর ধাতু পেতে এত পরিকের সংকর ধাতু এ, আচ্ছা এই সংকর ধাতু এ, তাই জন্য হচ্ছে না। তাহলে এইখানে হচ্ছে 9, তাহলে 9 এর সঙ্গে 125 কত গুণ? 15। 9 15, তাহলে এ সংকর ধাতুর ভিতরে
দস্তার তামা আছে কত, এখানে 9-এর 15 গুণ মানে 4-এরও 15 গুণ করবো, 4 15-তে 60 আর 5 15 75। 75। ভেরি গুড। এবার বি সংখ্যার ধাতু হচ্ছে 72 কেজি বি সংখ্যার ধাতু। তাহলে এইটা বলে দে 72 কাজু বি সংখ্যার ধাতু, না সংখ্যার ধাতু বি করেছে। যাই হোক, তাহলে বি যদি হয় তাহলে সেক্ষেত্রে 7:5 মানে টোটাল কত, 12 কত গুণ 72, 6 গুণ। তাহলে এখানে 6 7 42, এদিকে 530। 5 6 30। তাহলে যোগ করলে কত আসে দেখো তো, নতুন মেশানো হচ্ছে বলছে 102। নতুন। তাহলে এখানে 102 2 আর 5। আর এদিকে হচ্ছে 105। তাহলে 102 আর 5। সংখ্যা ধাতুতে দস্তার ওজন কত? তাহলে নতুন সংখ্যা ধাতুতে দস্তার ওজন কত? 102। এই তো পেয়ে গেছি 102। 102 বুঝতে পেরেছো? কিছুই নেই, ওদের ভাষাগত একটুই আছে, ওই জন্য প্রথমে একটু আটকালো। 24 দাগ। একটি বিদ্যালয়ের 40 জন দেখো, একটি বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কেজি। তাহলে 40 জনের গড় ওজন কত? 52 কেজি। ডেভিয়েশন প্রসেস করব। শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় ওজন 500 গ্রাম বাড়ে। তাহলে শিক্ষক এসছে মানে 41 জন হয়েছে, প্রত্যেকে যদি 500 গ্রাম করে বাড়ে মানে হাফ কেজি করে বাড়ে, তো টোটাল বাড়লো কত? 20.5। 20.5। এই 20.5 তাহলে নিশ্চয়ই শিক্ষকের এক্সট্রা বয়স, এক্সট্রা ওজন। তাহলে 52 তো ছিল, আর এখন বাড়লো কত? 20.5। তাই টোটাল কত হলো? 72.5। কত সোজা? 72.5। এইটুকুই তো অঙ্ক ডেভিয়েশনে। অনেকে মুখোমুখি করে দেবে এটা। বুঝতে পেরেছো? কে কি বুঝতে পারো না ডেভিয়েশন প্রসেস? আর না হলে ওই যে তোমরা গতানুগতিক শিখর, যেটা 40 × 52 করে যে মানটা আসবে, ঠিক আছে, তার থেকে এখানে 41 × 1.5 বেড়ে গেছে মানে কি, কত 52.5 গুণ করে যে ডিফারেন্স সেটাই আসবে, এইটা কত বড় হয়ে যাবে। আর ডেভিয়েশনটা শিখে থাকতে পারলে ইজি হয়ে যায়। 25 দাগ। একটি নল একটি ট্যাঙ্কে 15 ঘন্টায় পূরণ করতে পারে। আচ্ছা, নিচের দিকে একটি ফুটো থাকার কারণে এটি পূরণ করতে, দেখো যখন শুধু নল ছিল, ফুটো ছিল না, ভালো ছিল, তখন 15 ঘন্টা লাগছে। আর যখন ফুটো প্লাস নল যখন, তখন 20। তাহলে এখানে এদের এলসিএমটা হবে, এদের ধারণ ক্ষমতা ট্যাঙ্কটা এলসিএম কত হবে? একদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, 60। তাহলে 4 15 তো 60 হয়, 3 20-তে 60 হয়। এবার দেখো, আগে নলটা ভরছিল 4, এখন ভরছে 3। কারণ কি? এখন ফুটো দিয়ে 1 করে বেরিয়ে যাচ্ছে। তাহলে ফুটো দিয়ে জল বেরোনোর ক্ষমতা কত? 1 ইউনিট করে। তবে ওই ফুটোটির একা কত সময় লাগবে ট্যাঙ্কটি খালি করতে? তাহলে 60 হচ্ছে মোট ধারণ ক্ষমতা, আর 1 করে যদি করে, তো টোটাল কত? এগুলো ক ঘন্টা লাগবে? 60 ঘন্টা লাগবে। 60 ঘন্টা অপশানে, সিম্পল অঙ্ক। এবার বলো বুঝতে কোথাও অসুবিধা?